লাস্ট ট্রেনটা ছাড়তেই অনেক লেট করেছিল। মোহন যখন নয়নপুর স্টেশনে নামলো তখন প্রায় রাত গভীর। নয়নপুর এমনিতেই ছোট স্টেশন, তার মধ্যে এই গভীর রাতে স্টেশন চত্বর পুরোপুরি শুনশান। প্ল্যাটফর্মের আলোগুলোও কেমন যেন ঘোলাটে। স্টেশনের টিকিট ঘরের সামনে একজন রেলগার্ড বসে বসে ঢুলছিল। মোহন চারদিক তাকিয়ে আর কাউকে দেখতে না পেয়ে গার্ডকে ডেকে জিজ্ঞেস করলো, এখান থেকে মতুগঞ্জ কত দূর বলতে পারবেন? গার্ড চটকা ভেঙে জেগে উঠে মোহনকে অবাক হয়ে দেখে বলল, লাস্ট ট্রেনে এলেন বুঝি? তা মতুগঞ্জ এখান থেকে বেশি একটা দূর না, হেঁটে গেলে 20-25 মিনিট, রিক্সায় গেলে 10 থেকে 15 মিনিটের মধ্যেই চলে যেতে পারবেন। বেশি একটা দূর না, কিন্তু এত রাতে রিক্সা পাওয়া খুব মুশকিল। আপনি বরং আজকে এখানেই থেকে যান, হেঁটে যেতে পারবেন, কিন্তু এত রাতে একা একা যাওয়া আপনার মোটেও ঠিক হবে না। এই রাস্তা দিয়ে সকালের দিকে অনেক রিক্সা স্টেশনের সামনে পেয়ে যাবেন, তখন না হয় যাবেন। না মানে আসলে আমার খুব তাড়াতাড়ি মতুগঞ্জে যাওয়া খুব দরকার। আসলে আমি একজনের জন্য একটা ওষুধ নিয়ে এসেছি। ভদ্রলোক খুবই অসুস্থ, ওষুধটা যত তাড়াতাড়ি পৌঁছে দেওয়া যায় ততই মঙ্গল। জীবন মরণের প্রশ্ন। যিনি অসুস্থ ওনার ছেলে আর আমি একই মেসে থাকি। ভদ্রলোক নিজেই আসতো, কিন্তু এক বিশেষ কাজের কারণে তাকে আজ অন্য এক জায়গায় চলে যেতে হয়েছে, তাই তার জায়গায় আমি এসেছি। আমি তো আগে এখানে কখনো আসিনি, তাই এদিকের রাস্তাঘাটটা খুব চেনা নেই। এই যে ঠিকানাটা দেখুন। এই বলে মোহন গার্ডের দিকে একটা কাগজ এগিয়ে দিল। ঠিকানাটা একদম মতুগঞ্জ বাজারের মুখেই, খুব একটা দূরে নয়, মিনিট 15 হাঁটলেই পেয়ে যাবেন। স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে সোজা রাস্তাটা যদি দেখবেন, সেখান দিয়ে সোজা হেঁটে চলে যাবেন। ডান হাতে একটা ভৈরব মন্দির আর শ্মশান পড়বে, ওটা পেরিয়ে আবার একটা ডান দিকে মোড় পড়বে। সেখান থেকে কিছু দূরে গেলেই বড় বটতলা, ওটাই মধুগঞ্জ বাজার। ঠিকানায় যা দেখছি তা বাড়িটা মধুগঞ্জ বাজারের পাশেই, তবে এই গভীর নিঝড় রাতে আপনার না যাওয়াটাই ঠিক। দেখুন এখন ভেবে কি করবেন, জায়গাটা কিন্তু খুব দুর্নাম আছে। মোহন ভাবতে খুব একটা সময় নিল না। তার রুমমেট সৈকতের বাবার ভীষণ অসুখ, যে ওষুধটা তার লাগে সেটা এখানে কিনতে পাওয়া যায় না। তাই সে দুপুরে মায়ের কাছ থেকে কল পেয়ে ওষুধটা কিনে এখানেই আসার জন্য রওনা দিচ্ছিল। তখনই অফিস থেকে কল আসে, আজ একটা বিশেষ কাজে তাকে ভুবনেশ্বর যেতে হবে। বসকে অনেক করে অনুরোধ করেছিল সৈকত তার জায়গায় অন্য কাউকে পাঠাতে, কিন্তু কোনোভাবেই রাজি হলো না। চাকরি খেয়ে নেয়ার ভয় দেখালেন ফোনেই। এই বাজারে চাকরি একবার গেলে পাওয়াটা খুব একটা সহজ কাজ নয়। আজ রাতেই তাকে যেতে হবে ভুবনেশ্বর। সে টিকিট ব্যাগপত্র গুছিয়ে রাত্রেই রওনা দিবে। তাই মোহনকে তার বাড়ির ঠিকানা লিখে দিয়ে তাকে দায়িত্ব দিয়েছে এই ওষুধটা যেন তার বাড়িতে পৌঁছে দেয়। সৈকতের ভরসা মোহন ভাঙবে কি করে, তাই পরিস্থিতি যেমনই হোক আজ রাতের মধ্যেই ওষুধটা সৈকতের বাবার কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিল মোহন। এমনিতেই ট্রেনটা লেট করায় অনেক দেরি হয়ে গেছে, এই লাইনে আবার ট্রেনও কম। সন্ধ্যের মধ্যেই শিয়ালদহ স্টেশনে পৌঁছেও ট্রেনের জন্য প্রায় অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। তারপরও ট্রেন আবার লেট করলো। এই ট্রেনটা এখানে আসার আবার শেষ ট্রেন, তাই মোহন আর দেরি না করে হাঁটা শুরু করলো। গার্ডের কথা মতো স্টেশন থেকে বেরিয়ে ডান দিকের রাস্তা ধরে হাঁটা শুরু করলো মোহন। কেবল 1 মিনিটের মতো হাঁটার পর মোহন শুনতে পায় পিছন থেকে একটা প্যাক প্যাক শব্দ, যেটা এই অন্ধকারের নিস্তব্ধতাকে ভঙ্গ করছে। পেছনে তাকিয়েই দেখল নিশতি রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে একটা সাইকেল রিক্সার উদয় হলো। রোগা শিরিঙ্গে চেহারার একটা লোক রিক্সাটা চালাচ্ছে। রিক্সাটা কাছে আসতেই মোহন বুঝল
চালক বেশ বয়স্ক। রিকশাটা মোহনের পাশে এসে থামলো। রিকশাওয়ালা মোহনকে দেখে তাকে জিজ্ঞাসা করে বলল, কোথায় যাবেন বাবু? মোহন একটু আশার আলো দেখল। এত রাতে রিকশা পেলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে মতুগঞ্জ। মতুগঞ্জ বাজারে যাব। তাহলে দেরি কেন বাবু? উঠে বসুন, আমি ওদিকেই যাচ্ছি। কিন্তু আপনার ভাড়াটা কত? এই গভীর রাতের কথা বিবেচনা করে বাবু আপনি যা দেন। আসুন, উঠে পড়ুন, আসুন আপনি। রিকশাওয়ালা ভাড়ার কথা পরিষ্কার না করলেও মোহন ভাবল আর দেরি করা ঠিক হবে না। যদি 10-20 টাকা বেশি চায় তা না হয় দিয়ে দেওয়া যাবে। এই রাতের মধ্যে রিকশা পেয়েছি, এটাই অনেক। তাই মোহন আর কথা না বাড়িয়ে রিকশাতে উঠে পড়ল। এরপর রিকশাটা চলতে শুরু করলো। কিছুক্ষণ এগোনোর পর সামনে দেখতে পেল ঝোলা কাঁধে আরো একটা লোককে। লোকটা রিকশাকে দেখে হাত নাড়ছে। তারপর ক্রমে রাস্তার মাঝখানে এসে রিকশাকে এক প্রকার থামিয়েই দাঁড়ালো। দাঁড়ানো ছাড়া তো রিকশার আর কোনো উপায় ছিল না। লোকটার মুখ খুব একটা বোঝা না গেলেও সে যে খুব একটা বয়স্ক নয় তা তার চেহারায় বলে দিচ্ছে। রিকশাটা থামতেই সে রিকশাওয়ালাকে বলল, দাদা কোন দিকে যাচ্ছেন? রিকশাওয়ালা মোহনকে দেখিয়ে বলল, যাত্রী আছে বাবু, রিকশায় যাত্রী আছে। এরপর লোকটি মোহনের দিকে এগিয়ে এসে বলল, দাদা আপনি কোথায় যাচ্ছেন? এই তো সামনে মতুগঞ্জ বাজারে। লোকটি যেন হাতে চাঁদ পেল। সে বলে উঠল, আমিও মতুগঞ্জ বাজারেই যাব। এই অঞ্চলে আমি নতুন লোক, তাই রাস্তাটা ঠিক মতো চিনতে পারছি না, বুঝলেন? অনেকক্ষণ যাবৎ ঘুরে মরছি। আপনি যদি আমাকে একটু আপনার রিকশায় জায়গা দেন, ভাড়া না হয় আদা আদি করে নিব। আমার মতুগঞ্জ বাজারে পৌঁছানো খুব দরকার। আর এই এলাকাটা নাকি খুব একটা ভালো নয় জানেন। খুব বিপদে পড়েই আপনাকে অনুরোধ করছি দাদা, দয়া করে আমাকে একটু সাহায্য করুন। ভাড়া না হয় আমি পুরোটাই দিয়ে দিব, দয়া করুন। লোকটি এমন ভাবে বলল, মোহন আর না করার উপায় খুঁজে পেল না। তাছাড়া যদি এই রিকশাটা সে না পেত তাহলে তাকেও আজ এর মতো পরিস্থিতিতেই পড়তে হতো। তাই সে বলল, আহা, ভাড়াটা বড় কথা নয় দাদা। আচ্ছা ঠিক আছে, আপনি উঠে আসুন। কিন্তু বাবু, উনি এত রাতে বিপদে পড়েছেন, ওনাকে মাঝ রাস্তায় ফেলে দিই কি করে? তুমি যেমন আমাকে নিয়ে উপকার করলে তেমনি ওনাকেও নিয়ে নাও। যাচ্ছি তো আমরা একই পথে। রিকশা চালক আর কথা বাড়ালো না। অন্য লোকটি রিকশায় উঠে মোহনকে ধন্যবাদ দিয়ে পাশে বসল। একটু পরেই ডান হাতে প্রথমে একটা ভৈরব মন্দির, তারপর একটা শ্মশানের ঘেট দেখা গেল। মোহনের পাশে বসা লোকটা বলল, শুনেছি এই এলাকাটা নাকি ভালো নয়, বুঝলেন? শুনেছি মাঝে মাঝেই অমাবস্যার রাতে নাকি এই এলাকায় কারো না কারো মৃত্যু হয়েছে। কয়েকজনের কাছে আবার শুনেছি অমাবস্যার রাতে নাকি এই এলাকায় অনেকগুলো মৃতদেহ পাওয়া গেছে, তাও আবার রক্ত শূন্য। ঘাড়ে নাকি তাদের দাঁতের কামড়ের দাগ ছিল। এসব ছোট এলাকার খবর তো খবরের কাগজ বা টিভি চ্যানেলে পৌঁছায় না, বুঝলেন? কিন্তু পুলিশও নাকি এর কিনারা করতে না পেরে এখন হাল ছেড়ে দিয়েছে। কথাটা শুনে মোহনের বুকটা কেমন দুরু দুরু করে উঠল। স্টেশনের গার্ড কি তাহলে এই কারণেই বলেছিল যে এলাকাটা ভালো নয়, দুর্নাম আছে? আর এই লোকটাই বাকে এদিকে বলছে নতুন, কিন্তু এই এলাকার এত খবর তাহলে পেল কি করে? লোকটা যেন মোহনের মনের কথা শুনতে পেল। সে বলল, মথুগঞ্জে আমি যার বাড়ি যাচ্ছি সেই এসব বলে আমাকে সাবধান করে দিয়েছিল আর কি, যাতে আমি সাবধানে আসি। আর বলেছিল রাতের দিকে যেন না আসি। কিন্তু দরকারটা এমনই যে গভীর রাতেও আসতে বাধ্য হলাম। লোকটার কাঁধে একটা ঝোলা রয়েছে। ঝোলাটা মোহনের পাশে এসে ঠেকল। মোহনের মনে হলো একটা মারাত্মক শক্ত কিছু ঝোলাতে রয়েছে। সেটার হালকা ধাক্কাতেও
মোহনের হাঁটুতে বেশ একটু ব্যথা লাগলো। মোহনের লোকটাকে কেমন যেন সন্দেহজনক বলে মনে হলো। শ্মশান পেরিয়ে একটু এগোতেই ডান হাতে একটা মোড় আর একটা গলি দেখা গেল। কিন্তু মোহন অবাক হয়ে গেল যখন রিক্সাওয়ালা সেদিকে মোড় না ঘুরিয়ে সোজা রিক্সা চালাতে শুরু করলো। আরে আরে তুমি কোন দিকে রিক্সা চালাচ্ছ? স্টেশনের ঘাট তো বলেছিল যে এখান থেকে ডান দিকে গেলেই বটতলা মোড় পড়বে, আর আর সেখানেই তো মধুগঞ্জ বাজার। রিক্সা চালক রিক্সা না থামিয়েই বলল, আপনাকে ভুল বলেছে বাবু, আপনি বাইরের লোক, এদিকে আর কি চিনেন? আমি আপনাকে ঠিক জায়গায় নিয়ে যাব, চিন্তা করবেন না, মধুগঞ্জ বাজার আর বেশি দূরে নয়। মোহন পাশে বসে থাকা লোকটাকে বলল, আচ্ছা আচ্ছা আপনি জানেন মধুগঞ্জ বাজারটা কোথায়? পাশে বসে থাকা লোকটি শান্ত স্বরে বলল, আপনি আর আমি দুজনেই বাইরের লোক, আর এই রিক্সাওয়ালা এখানকার লোক। আমি তো নিজেই রাস্তা হারিয়েছিলাম, দেখাই যাক না কোথায় নিয়ে যায়। আমি আর আপনি দুজনেই জোয়ান লোক, আর এই রিক্সাওয়ালাটা বুড়ো, আমাদের দুজনের সঙ্গে পেরে উঠবে না। মনে হয় না আমাদের দুজনকে বোকা বানানোর সাহস এই লোকটার হবে। লোকটির কথায় মোহন চুপ হয়ে গেলেও ধরফর করতে লাগলো। রিক্সাওয়ালা আর এই অচেনা লোকটার কথার উপর ভর করে সে কোনো বড় ভুল করতে যাচ্ছে না তো? একটা সাংঘাতিক ভয়ে মোহন এতটাই আচ্ছন্ন হয়ে পড়ল যে তার হাত পা অবশ হতে লাগলো। কি করবে না করবে মোহন ভাবতে না পেরে বোকার মতো রিক্সায় বসে রইল। কিছুক্ষণ পরে বাঁদিকে একটা মোড় নিয়ে রিক্সাওয়ালা একটা ফাঁকা মাঠের মতো জায়গায় একটা পুকুর পাড়ে এসে রিক্সাটা থামালো। জায়গাটা দেখে মোহন আরো ঘাবড়ে গেল, কিন্তু তার পাশে বসে থাকা লোকটির মধ্যে একটু চিন্তার ভাব নেই। সেটা তাকে আরো ভয় পেতে বাধ্য করেছে। এদের দুজনের মধ্যে আবার কোনো মিল নেই তো? এরা তাকে লুট করে মেরে ফেলবে না তো? ভয়ে ভয়ে মোহন রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলো, এ তুমি কোথায় নিয়ে এলে আমাদের? হ্যাঁ? রিক্সাওয়ালার গলা খ্যানখ্যানে শোনালো, আমার তৃষ্ণা পেয়েছে, আমার তৃষ্ণা মেটলেই তোমরা তোমাদের আসল জায়গায় পৌঁছে যাবে। মোহন মাঠের উল্টো দিকের পুকুরের দিকে একবার তাকিয়ে বলল, তুমি তুমি এই পুকুরের জল খেয়ে তৃষ্ণা মেটাবে? হা হা করে একটা বুড়ো হাসি এসে মোহনদের দিকে ঘুরে তাকালো রিক্সা চালক। তার মুখটা বিভৎস পিশাচের মতো রূপ ধারণ করেছে। চোখ দুটো এই অমাবস্যার রাতের অন্ধকারে লাল আগুনের গোলার মতো জ্বলছে। তার মুখের দুপাশ থেকে বেরিয়ে এসেছে দুটি দাঁড়ালো ক্যানানল দাঁত। রিক্সা চালক ভয়ঙ্কর অঙ্গভঙ্গি করে বলে উঠল, পুকুরের জলে নয়, তোদের তোদের রক্তে পিপাসা মেটাবো আমি। মোহনের মনে হলো ভয় এসে অজ্ঞান হয়ে যাবে, কিন্তু ঠিক এই সময় মোহনের পাশের সিটে বসা লোকটি যে কাণ্ড করল তার জন্য মোহন বা সেই পিশাচ রিক্সা চালক কেউ প্রস্তুত ছিল না। মোহনের সেই পাশে বসা লোকটা হঠাৎ তার ঝুলোতে হাত দিয়ে কিছু ছাই পাশ এনে ছুঁড়ে মারল সেই পিশাচরূপী রিক্সা চালকের উপর। রিক্সা চালক হঠাৎ কেঁপে উঠল, চলে যাচ্ছে। ঝুলি থেকে আরো ছাই বের করে সেগুলোর উপর মন্ত্র ফুঁকতে ফুঁকতে ছুঁড়ে মারতে লাগলো সেই রিক্সা চালকের উপর। পিশাচ রিক্সা চালক আর্তনাদ করে কেঁপে উঠতে লাগলো। তারপর সেই লোকটা তার ঝুলি থেকে একটা হাড় বের করে তার মধ্যে মন্ত্র ফুঁকতে লাগলো। তারপর এগিয়ে গিয়ে সেই হাড়টা রিক্সাওয়ালার মাথায় চেপে ধরল। ততক্ষণে মোহনও রিক্সা থেকে নেমে এসেছে। মোহন তার সামনে দেখল তার পাশে থাকা লোকটা যখনই হাড়টা রিক্সাওয়ালার মাথায় লাগালো, ঠিক তৎক্ষণাৎ রিক্সাওয়ালার সমস্ত শরীরে আগুন লেগে গেল। এরপর আস্তে আস্তে রিক্সা চালক রিক্সা সহ ছায়ে পরিণত হলো। তারপর সেই লোকটি তার হাড়টি নিজের ঝোলার মধ্যে ঢুকিয়ে দিল। তারপর ঝোলো থেকে একটা কৌটো বের করে সামনে পড়ে থাকা ছাইগুলো
সেই কৌটোর মধ্যে ভরে নিল। কৌটোটা ঝুলিতে রেখে তারপর ধীর পায়ে এগিয়ে এলো অবাক হয়ে থাকা মোহনের দিকে। মোহন কোনো রকমে বলল, আপনি 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 কে? আমি গুণাকর তান্ত্রিক। বেশ কিছুদিন ধরে এই এলাকায় মানুষের মৃত্যু হচ্ছিল। তাদের ঘাড়ে কামড় দিয়ে সমস্ত রক্ত চুষে খেয়ে ফেলতো এই পিশাচ। সবাই ভয় পেয়ে অমাবস্যার রাতে বাইরে বের করা বন্ধ করে দেওয়ায় আসল শয়তানের খোঁজ পাচ্ছিলাম না। কিছুদিন আগে খবর পাই হারান নামের এক রিক্সা চালক রিক্সা সহ গায়েব হয়ে গেছে। আমি পঞ্চমন্দির আসনে বসে ধ্যান করে জানতে পারি তাকে মেরে তার শরীরের রূপ ধারণ করে রাস্তা দিয়ে রিক্সা নিয়ে ঘুরে বেড়ায় আর মানুষের শিকার করে বেড়ায়। এসব প্রেতাত্মা অমাবস্যার রাতেই বেশি সক্রিয় হয়ে ওঠে। তাই আমি প্রতি অমাবস্যার রাতেই বেরোচ্ছিলাম এই শয়তানটাকে বন্দি করার জন্য। আজ আপনার কারণে আমি একে ধরতে পারলাম। রিক্সাটাকে আসতে দেখেই আমি বুঝতে পেরেছিলাম এটাই সেই রিক্সাওয়ালা। আপাতত সেই শয়তান রিক্সাওয়ালার মধ্যে থাকা প্রেতাত্মা শেষ হয়ে গেছে। আমার কাছে এই ছাই যতদিন সুরক্ষিত থাকবে ততদিন আর ওই শয়তান বেরোতে পারবে না। এখন আর দেরি নয়, চলুন আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিই। এরপর গুণাকর তান্ত্রিক আর মোহন চলতে শুরু করলো মতুগঞ্জ বাজারের দিকে। বেশ অনেকদিন ধরেই মানিকবাবুর মনটা বেশ একটা ভালো নেই। কি যে তাকে এক অচেনা রোগে আক্রান্ত করেছে তা তিনি নিজেই আন্দাজ করতে পারছেন না। আগের দিনগুলোর মতোই আজকেও তিনি কেমন যেন একটা ঘোরের মধ্যে দিয়ে হেঁটে চলেছেন রাস্তার উপর। কিন্তু তিনি কোথায় যে হেঁটে চলেছেন তা তিনি নিজেও জানেন না। কিছুক্ষণ পর তার জ্ঞান হলো সে আবার এসে হাজির হয়েছে তার এলাকা ছেড়ে বেশ দূরে একটা কবরখানায়। মানিকবাবুর মাথার সমস্ত চিন্তাভাবনা তালগোল পাকিয়ে গেল। মোবাইল ঘড়িটা বের করে এক ঝলক দেখে নিলেন তিনি। এখন সময় 6:15। সম্বিত ফিরতে তিনি খুবই অবাক হয়ে গেলেন। তারপর বসে পড়লেন কবরখানায় একটা ব্রেঞ্চের ওপর। মানিকবাবু মানে মানিকলাল গাঙ্গুলি, বয়স প্রায় 50-এর কাছাকাছি, একটা নামকরা বেসরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কর্মরত। বেতনও ছিল রীতিমতো ভালো। প্রত্যেকটা মানুষেরই নিজের কিছু হবি থাকে, আর মানিকবাবুরও একটা হবি হচ্ছে বিভিন্ন দেশি বিদেশি দামি কম দামি আংটি সংগ্রহ করার। তার নিজস্ব সংগ্রহে বিভিন্ন ধাতুর বিভিন্ন রকমের আংটি রয়েছে। প্রতি বছরই তিনি 2-4টে ভিন্ন ভিন্ন ডিজাইনের আংটি কিনেন। কয়েকদিন নিজের আঙ্গুলে পরে তারপর তার সংগ্রহে থাকা আংটির মধ্যে সেগুলোকেও রেখে দেন। তা এক ছুটির দিনে মানিকবাবুর চেনা পরিচিত এক ব্যবসায়ী তার বাড়িতে এলেন। আরে কি ব্যাপার অবনী বাবু, সাত সকাল আবার আমার বাড়ি কি মনে করে? এলাম এক বিশেষ দরকারি। আমার সময় কম, আমার আবার দোকান খুলতে হবে তো, তাই মূল কথাতেই আসি। হ্যাঁ, আমার বাবা ওনার কিছু বিশেষ জিনিস বিক্রি করতে চান, টাকারও বিশেষ প্রয়োজন। জিনিসগুলোর মধ্যে খুব সুন্দর একটা আংটিও আছে। আমি জানি আপনার শখের কথা, এর আগেও তো আপনি আমার দোকান থেকে আংটি কিনেছেন, তাই ভাবলাম জিনিসটা একবার আপনাকে দেখাই। সবই তো বুঝলাম অবনী বাবু, কিন্তু জিনিস না দেখে তো আমি সিদ্ধান্ত নিব না। আগে হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই, সেই জন্য আমি জিনিসটা সঙ্গে করেই নিয়ে এসেছি। এই যে দেখুন। মানিকবাবু আংটিটা হাতে নিয়ে মুগ্ধ হয়ে গেলেন। তিনি বললেন, আরে এ তো আগাগোড়া খাঁটি সোনার তৈরি,
এত সুন্দর উজ্জ্বল পাথরের কাজ, আবার সোনার অংশের মধ্যেও অপূর্ব অপূর্ব পাথরের ডিজাইন করা আছে। দারুণ দেখতে আংটিটা, দেখলে তো যে কেউই পছন্দ করবে, কিন্তু এর তো অনেক দাম হবে। তা আপনি কত দাম চাইছেন? এইসব জিনিসের দাম তো টাকায় হয় না দাদা, খাঁটি সোনা আর হীরের আংটি। মাঝখানে যে এই পাথরের ডিজাইনগুলো দেখছেন, এগুলো কিন্তু অনেক দামি পাথরের ডিজাইন। অনেক বছর ধরে এটা আমাদের বাড়িতে ছিল। আমার বাবা শখ করে নিলাম থেকে এটা কিনেছিলেন। নিহাতে বিপদে পড়ে এটা বিক্রি করছি, নইলে বিক্রি করার ইচ্ছা একদমই ছিল না। আজকালকার ভেজালের যুগে এই পাথরের আংটি বেশ দুষ্প্রাপ্য। আমি জানি আপনার শখের কথা, তাই এটা আপনার কাছেই নিয়ে এলাম। দামও আপনার জন্য খুবই কম ধার্য করেছি, মাত্র 50,000 টাকা। আর কোনো দরদাম করলেন না মানিকবাবু। জিনিসটার তুলনায় সত্যি এই দাম কিছুই নয়। তিনি আর কিছুই ভাবলেন না, মোবাইলটা হাতে নিয়ে অবনীবাবুর অ্যাকাউন্টে 50,000 টাকা ট্রান্সফার করে দিলেন। আসি তাহলে দাদা। আসুন আসুন, আপনাকে ধন্যবাদ। এক গাদা টাকা খরচ করে একটা আংটি কেনার জন্য তার স্ত্রী স্বর্ণা তাকে দু এক কথা শুনিয়ে দিলেন। আবার তুমি এতগুলো টাকা নষ্ট করলে? বয়স তো কম হলো না, এবার এসব বাজে খরচটা বন্ধ কর দেখিনি, 2 পয়সা জমাও। মানিকবাবু কিন্তু সে কথায় কোনো প্রকার কর্ণপাত করলেন না। তিনি নরম স্বরেই বললেন, আরে এরকম জিনিসকে আর কোনোদিন এত সহজে আর সস্তায় পেতাম বলো? যত আংটি আজ পর্যন্ত জমেছি তার মধ্যে এই আংটিটাই সেরা। পরের দিন মানিকবাবু ওই আংটিটা পরিয়ে যথারীতি অফিসে গেলেন। সারাদিন সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু বিকেল হতে না হতেই একটা তন্দ্রা ভাব তাকে কেমন যেন আচ্ছন্ন করে দিল। নিজের অজান্তেই তিনি একটা ঘোরের মধ্যে দিয়ে রাস্তার উপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলেন এলাকার শেষ প্রান্তের সেই কবরখানায়। এখানে এসে যখন তার ঘোর কাটল, তখন তার মোবাইল ঘড়িতে সে দেখল তখন সময় 6:15। কি আমি এখানে এলাম কি করে? মাথা খারাপ হয়ে গেল নাকি আমার? তা এরকম ঘটনা পরপর 2 দিন হলো, ঠিক একই সময়ে আর একই জায়গায়। প্রথম দিন খুব একটা পরোয়া না করলেও দ্বিতীয় দিন কিন্তু সে বেশ অবাক হলেন। পরপর 2 দিন তার সাথে একই ঘটনার পুনরাবৃত্তি হলো কি করে, তাও আবার একই সময়ে একই জায়গায়। পরের দিন তিনি অফিসে আংটিটা আর পরে গেলেন না। অফিসের উদ্দেশ্যে বেরোনোর সময় তিনি মনে মনে বললেন, আংটিটা পরার জন্যই মনে হয় পরপর 2 দিন আমার সাথে এরকম বাজে ঘটনা ঘটলো। না, আজ আর ওটা পরে যাব না। সেদিন কিন্তু সারাদিনই তিনি সত্যি স্বাভাবিক ছিলেন। আগেকার মতো বিকেল 5টা পর্যন্ত কাজ করে তিনি তার বাড়িতে ফিরে এলেন। কিন্তু নতুন আংটির নেশা তার কাছে বড় সাংঘাতিক। কিছুতেই তিনি লোভ সামলাতে পারলেন না। আজ আবার তিনি সেই আংটিটাই পরে এসেছেন, আর আজও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। আজ তিনি একটু বেশি চিন্তিত হয়ে পড়েছেন। তিনি ভাবলেন, এই আংটিটার সাথে কি সত্যিই এর কোনো সম্পর্ক আছে? আবার পরক্ষণেই তিনি তার মনকে বোঝালেন যে এটা একটা কাকতালীয় ঘটনা ছাড়া আর কিছুই নয়। কিন্তু আবার এটাও তো ঠিক, যে 3টা দিন তিনি আংটিটা পড়েছেন সেই 3 দিনই ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। অনেক 7-5 ভেবেও তিনি এটা বের করতে পারলেন না যে তিনি প্রতিদিন একই সময়ে এই কবরখানায় কি করে চলে আসেন। তার মাথা আর কাজ করছিল না। চুপচাপ বেঞ্চে বসে সামনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে
আকাশ পাতাল ভাবতে লাগলেন। এদিকে সন্ধে গড়িয়েও রাত হতে চলল। মানিকবাবু একইভাবে বসে রইলেন, ঠিক যেন পাথরের মূর্তি। কেউ যেন তাকে টেনে ধরে রেখেছে। এইভাবে আরো কিছুক্ষণ সময় কেটে যাওয়ার পর হঠাৎ মানিকবাবু যেন সম্বিত ফিরে পেলেন। তিনি লক্ষ্য করলেন একজন সাহেব গুছে খুব ফর্সা লোক তার সামনে দাঁড়িয়ে আছে। মানিকবাবু ভাবলেন, এই আবার কোন জ্বালা, লোকটা আবার কোনো পাগল ছাগল নয় তো? ভদ্রলোকটি পরিষ্কার বাংলায় বললেন, এখানে কি একটু বসতে পারি? অবশ্য আপনার যদি কোনো আপত্তি না থাকে আর কি। হ্যাঁ অবশ্যই, বসুন না। কিছুক্ষণ আবার নিস্তব্ধতা। এরপর আবার সাহেব বলে উঠলেন, আমি রোজই এসে এখানে বসি, বসে বসে প্রকৃতির বাতাস উপলব্ধ করি। আপনাকেও তো মাঝে মধ্যে দেখি। আজকে দিয়ে আপনি 3 দিন এলেন মনে হয়, তাই না? মানিকবাবুর সংক্ষিপ্ত উত্তর। আচ্ছা, আপনার এখানে আসার কারণটা কি জানতে পারি? অবশ্য আপনি যদি কিছু মনে না করে। মানিকবাবু কিন্তু কোনো উত্তর দিলেন না। তিনি মনে মনে ভাবলেন, একজন অপরিচিত লোককে তিনি তার বিষয় বলবেন কেন? মানিকবাবুর মনের কথা বোধহয় সাহেব বুঝতে পারলেন। তাই তিনি বললেন, আমি বুঝতে পেরেছি। আমি নতুন লোক বলে বোধহয় আপনার বলতে অসুবিধা হচ্ছে। নো প্রবলেম, আগে আমরা আমাদের পরিচয় পর্বটা ছেড়ে নেই। মাইসেলফ জাস্টিন জামস। আর আপনি? আমি মানিকলাল গাঙ্গুলি। এই তো, বাহ, এবার থেকে আমি আর আপনি এখন অপরিচিত রইলাম না। কিছুক্ষণ আবার নিস্তব্ধ। তারপর আবার সেই ভদ্রলোকটি বললেন, এবার কি আমি আপনার এখানে আসার কারণটা জানতে পারি? মানিকবাবুর মনে আবার সেই অস্বস্তির ভাব। তিনি আমতা আমতা করতে লাগলেন। না মানে আমি আমি এই আর কি একটু। ওকে ওকে ওকে, কোনো ব্যাপার নয়। তাহলে আমি শুরু করি। আপনি কি জানেন আমি রোজ এখানে কেন বসে থাকি? আগে না না না, সেটা আমার পক্ষে কি করে জানা সম্ভব বলুন। ওয়েল, এই আপনার সামনের কবরটিতে আমার এক বন্ধু ঘুমিয়ে আছে। ওর নাম খেন। ওকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারি না, তাই আমাকে আসতেই হয়। কিন্তু আগের 2 দিন তো আপনাকে এখানে আমি দেখলাম না। আমি কিন্তু আপনাকে দেখেছি। খেনের জন্য আমার খুব দুঃখ হয় জানেন। এই দেশকে, এই শহরকে, বাংলা ভাষাকে সে বেশ ভালোবাসত। যেই না কেন মারা গেল, অমনি তড়িঘড়ি করে তার 2 ছেলে ইংল্যান্ড চলে গেল। বড় বাপটার জন্য একটু মমতা দেখালেন না কেউ। খুবই বেদনাদায়ক। তা ছেলেগুলো কবে গেলেন? কেন মারা গেছে তা আজ প্রায় 14 বছর হলো। ছেলেরা দেশ ছেড়েছে ওর বাবার মৃত্যুর প্রায় 3 মাস পরে। কেমন নচ্ছর ছেলে দেখুন, যে বাপ মা এত অমানসিক পরিশ্রম করে তাদের লালন পালন করলো, তারা কিনা তার মৃত্যুর পরই কেনের সব দামি দামি জিনিসগুলো, এমনকি কেনের হাতের একটা আংটি ছিল, সেই আংটিটাও বাদ দিল না, আংটিটাও বেছে দিল। অথচ তারা সবাই জানতো যে ওই আংটিটা কেনের খুব প্রিয়। ওই আংটিটা ছিল কেনের প্রেম, কেনের ভালোবাসা। কারণ ওই আংটিটা কেনের স্ত্রী অ্যানি তাকে 25তম বিবাহ বার্ষিকী গিফট দিয়েছিল। অ্যানির মৃত্যুর পর ওই আংটিটা তার স্মৃতিচিহ্ন হিসেবে কেন তার সঙ্গেই সবসময় রাখত। কোনো দিন আংটিটা খুলতো না। আহা, সোনার উপর হিরে দিয়ে সাজানো আংটিটা কি সুন্দর দেখতেই না ছিল। এই কথা বলে একটু থেমে গেলেন জাস্টিন। মানিকবাবু জিজ্ঞেস করলেন, তারপর? তারপর তারপর অ্যানি মরে যাওয়ার পর তার 2 ছেলে তার বাবার মৃত্যুর অপেক্ষায় ছিল তার সম্পদ, তার আংটিটা বিক্রি করে দেওয়ার জন্য। বিক্রি করা শেষ হয়ে গেলেই তারা শহর ছেড়ে চলে যায়। সম্পত্তির লোভ আর ওই আংটিটা ছাড়া
এই শহরের প্রতি তাদের কোনো মায়া কিংবা ভালোবাসা ছিল না। কেন ওই আংটিটাকে কত ভালোবাসতো শুনবেন? শুনুন তাহলে। বেচারা অ্যানির মৃত্যুর আগে থেকেই ক্যান্সারে ভুগছিল। তার ইচ্ছে ছিল যখন তাকে কফিনে ঢোকানো হবে তখন ওই আংটিটা যেন তার আঙুলে পরানো থাকে। তারপর কফিনের দরজাটা বন্ধ করে ওই আংটি পরা অবস্থায় যেন তাকে সমাধি দেওয়া হয়। কিন্তু কে শোনে কার কথা? ঠিক 6:15 কেন শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, আর অমনি তার অপদার্থ 2 শয়তান কুলাঙ্গার ছেলে তার হাত থেকে আংটিটা খুলে নিল। জাস্টিনের কাছে মানিকবাবু আংটির বর্ণনা শুনে মানিকবাবু চমকে উঠলেন। উত্তেজনার বসে বলে ফেললেন, আংটিটা কি সোনার আর হিরে দিয়ে বাঁধানো? সোনার আংটির মাঝখানে আবার ছোট ছোট পাথর দিয়ে কারুকাজ করা? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। মনে হচ্ছে আংটিটা আমি চিনি। অবশ্যই চেনাই তো উচিত, কারণ ওই আংটিটাই তো আপনি আপনার হাতে পরে আছেন। আপনার কাছে আমার একান্ত অনুরোধ, প্লিজ আপনি এই আংটিটা আমাকে দিয়ে দিন। আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো তাহলে। এই বলে জাস্টিন মানিকবাবুর ডান হাতটা শক্ত করে চেপে ধরলেন। মানিকবাবু যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। তিনি তার ডান হাতের কবজির উপর একটা বরফের মতো ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করলেন। তিনি বুঝতে পারলেন তার ডান হাতের আঙ্গুল থেকে তার প্রিয় আংটিটা খুলে নেওয়া হচ্ছে। এরপর তার আর কিছুই মনে নেই। জ্ঞান ফিরতেই তিনি দেখলেন তিনি সেই বেঞ্চের উপরই শুয়ে আছেন, আর কয়েকজন লোক তাকে ঘিরে দাঁড়িয়ে আছেন। তাদের মধ্যে একজন মানিকবাবুকে সেখান থেকে চলে যেতে বললেন, কারণ জায়গাটা নাকি বিশেষ সুবিধের নয়। শরীরটা ঠিক ভালো লাগছে না তার, কেমন যেন অসুস্থ আর দুর্বল লাগছে, আর ডান হাতটাও খুব ব্যথা। তিনি তার ডান হাতটা নিজের দিকে তুলে ধরলেন। কবজির দিকে চোখ গেল তার কবজিতে কয়েকটা আঙুলের ছাপ। তার আঙুলের সেই হীরের আংটিটাও উধাও। তিনি দেখতে পেলেন তার সামনেই একটা কবর, তাতে লেখা রয়েছে কেন জাস্টিন জোন্স। কবরটা কার জিজ্ঞেস করাতে একজন বুড়ো লোক জানালো এটা জাস্টিন সাহেবের কবর। বড়ই নাকি দুঃখী মানুষ ছিলেন তিনি। ওনার ছেলেরা ওনার সব সম্পত্তি বেচে দিয়ে দেশে চলে গেছিল। এই 14 বছরে কবরে ফুল দিতেও আসেনি কেউ একবার। এরপর সেখানকার স্থানীয় কিছু লোকজন তাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসেন। এরপর থেকে ওই কবরখানায় কোনোদিন ভুলেও পা বাড়ায়নি মানিকবাবু। বারান্দায় বসে চা খেতে খেতে গল্প হচ্ছিল। কার্তিক মাসের ঠান্ডাও পড়েছে সামান্য। প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। কথায় কথায় আমি বললাম, আপনি ভূতের গল্প লেখা কবে ছাড়লেন? তা তো অনেকদিন হবে। আচ্ছা, আপনি ছাড়লেন কেন? দারুণ লাগতো কিন্তু আপনার ভূতের গল্প। 2-1টা কথা তো এখনো মনে আছে আমার। সারদাচরণ হাসলেন, বললেন, কেন ছাড়লাম জানো? একবার এক অদ্ভুত কাণ্ড হলো, সেই থেকে ছেড়ে দিলাম। কি কাণ্ড? শুনতে চাও? বাহ, শুনবো না কেন, আপনি বললেই শুনবো। সারদাচরণ একটু চুপ করে রইলেন, তারপর শুরু করলেন তার গল্প। তখন 1942 গোড়া হবে। তখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের উপদ্রব। কলিকাতার সবাই তখন বোমার ভয়ে পালিয়েছে। খা খা করছে শহর। ব্ল্যাক আউটের চোটে সন্ধে হতে না হতেই অন্ধকার। চুল্লি পুরানো গ্যাসের আলো জ্বলে রাস্তায়। আমি কিন্তু কলকাতা ছেড়ে পালাইনি। কেমন করে পালাবো বলো? পেট চালাতে হবে তো। পল হ্যান্ডলিং কোম্পানিতে চাকরি করি। তারা খুব কড়া ছিল। থাকতাম স্ট্রিট হোটেলে। চাকরি করি,
লোহারা 6 আনা সিরিজের বই লিখি, আর বাচ্চাদের কাগজের গল্প। ভূতের গল্পটাই বেশি, বড়দের কাগজেও লিখেছি 2-4টে। একদিন হোটেল থেকে বেরিয়ে খানিকটা পায়চারি করে কলেজ স্কোয়ারে গিয়ে বসলাম। একটু একটু চাঁদের আলো, শীত পালাই পালাই করছে, বেশ লাগছিল। আর বরাবরই ছিল চুরুক খাওয়ার অভ্যেস। নতুন একটা চুরুক ধরিয়েছি। এমন সময় কে যেন এসে পাশে বসলো। কলকাতায় তখন সন্ধ্যের পর লোকজন তেমন একটা বের হতো না, কোথায় বা যাবে এই অন্ধকার। পাড়ার একটা সিনেমা থিয়েটার আছে, সেখানেই 2-1 যেত, বা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিত। কলেজ স্কোয়ার একেবারেই ফাঁকা। 2-4 জন আমার মতো আছে হয়তো, কিন্তু চোখে পড়ে না। পাশে এসে যে লোকটা বসলো তাকে আমি একটু নজর করলাম। লিক লিক করছে, রোগা, গায়ের রংটাও কালোই মনে হলো। লম্বা ধরনের একটা জামা পরেছে, সেটা কোট না আলখাল্লা তাও বোঝা যাচ্ছিল না। একটু আলাপ জমাবার চেষ্টা করলাম, লোকটা কথার জবাবই দেয় না, শুধু হ্যাঁ আর না। মনে হলো লোকটা বেশ বিরক্ত হয়ে রয়েছে। আমারও কেমন যেন একটা জিদ খেলে গেল। তাকে কথা না বলিয়ে ছাড়ব না। তাকে নানান রকমের প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলাম। আজে বাজে যা মুখে এলো। লোকটারও সেই একইভাবে ছোঁয়া, হ্যাঁ বা না। আমি যখন হতাশ হয়ে হাল ছেড়ে দিচ্ছি, তখন লোকটা আমাকে চমকে দিয়ে একটা কথা বলল। কি বলল জানো? বলল আমাকে সে জানে। আমার নাম শারদাচরণ বক্সী, আমি সিলবাবুর স্টেট হোটেলে থাকি। শুনে আমি অবাক, লোকটা কি গোয়েন্দা নাকি? তারপরই লোকটা বলল, আপনি মশাই যা জানেন না তা লিখেন কেন? ফাইজলামি পেয়েছেন? আমি একেবারে বেইজ্জত। বলে কি লোকটা? চোটে মোটে বললুম, আমি কি লিখি বলুন তো? যত ছাই পাস। শুনলে কথা, রাগে গা চলে উঠল। মনে হলো এক চড়ে লোকটার বদন বিকৃতি, একেবারে অসভ্য। কোনো রকমে রাগ চেপে বললাম, মশাইয়ের কি ছাই তোলার অভ্যাস আছে? আমার কি আছে আপনার জেনে দরকার নেই। বেশ তো করে খাচ্ছিলেন, 3 রাতে 3 খুন আর মৃত্যু ফাঁদ লিখে। গল্পের গুরু গড়দর করে গাছে উঠেছিল, তা মরতে আমাদের দিকে হাত বাড়ালেন কেন? রাগে পিত্তি জ্বলছিল। আমার আবার বদ অভ্যেস ছিল, রাগের মাথায় 3 পয়েন্ট 5 পয়েন্টও চালিয়ে দিতাম, মানে খুশি। কিন্তু রাগ হলেও লোকটার কথাবার্তা শুনে একটু খাবড়েও যাচ্ছিলাম। বললাম, আপনাদের দিকে হাত বাড়ালাম মানে? একেবারে ধোয়া তুলসী পাতা সাচ্ছেন যে। বলি, এই যে সেদিন রংবাহার কাগজে কি লিখেছেন বলুন তো? ভূত বলে তার জাত নেই, যা খুশি করলেই হলো। কোথায় আপনি দেখেছেন যে ভূত রিক্সা টানছে? ছি 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 ছি। বলি যে আপনার আক্কেল মশাই, অমন শীতের দিনে আপনি ভূতকে দিয়ে নিমতলা স্ট্রিট থেকে পেরিগাছা পর্যন্ত রিক্সা টানালেন। আপনি নিজে পারতেন টানতে 1.5-2 মাইল রাস্তা। ছি 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 ছি। আমি একেবারে থ হয়ে গেলাম লোকটির কথা শুনে। লোকটি তো মিথ্যে বলেনি। একেবারে হালে রংবাহার পত্রিকায় আমার একটা ভূতের গল্প বেরিয়েছে। তাতে বাস্তবিক এক ভূতুরে রিক্সা আর রিক্সাওয়ালার কথা রয়েছে। রাগ একটু কমলো। বললাম, কেন, ভূতে রিক্সা টানতে পারে না? না, কাবি নেই। আপনি মশাই বড় বিয়াক্কেল, নিজে ফোঁস করে চুরুক ফুসছেন। কই, আমাকে একটু ভদ্রতা করে দিচ্ছেন না তো? একটা চুরুক ছাড়ুন। এবার আমার হাসি পেল। আচ্ছা, মজার লোক তো। একটা চুরুক দিলাম, সাথে দেশলাইও। লোকটা অন্যদিকে মুখ ফিরিয়ে চুরুকটা ধরিয়ে নিল। আমি বললাম, আপনি আমার গল্প টল্প পড়েন? বাধ্য হয়ে। কেন বাধ্য হয়ে কেন? ওটা আমার চাকরি। আপনি কি রংবাহার কাগজে কাজ করেন? রণদাস বাবুর? আরে না না, রণদা কাঁদছ না। ওই রণদা বাবুকেও একদিন একটা শিক্ষা দিতে হবে।
বাপের পয়সায় কাগজ করে গাধাটা সম্পাদক হয়েছে। ওর বাবা কমলা বাবু প্রায়ই দুঃখ করে বলে ছেলেটার কপালে দুর্গতি আছে। বলে কি লোকটা? রণদা বাবুর বাবা মারা গিয়েছে তাও বছর কয়েক। তাহলে তো এই লোকটার তার সাথে দেখা হওয়ার কথা নয়। ডাহা মিথ্যে কথা বলছে। বললাম, রণদা বাবুর বাবা তোর স্বর্গে। তাহলে কি আমি মর্গের কথা বলছি? মায়ের কাছে মামার বাড়ির গল্প। লোকটার কথাবার্তা দেখে মনে হচ্ছিল ও যেন আমাকে থমকাবার জন্যই এসেছে। বলতে যাচ্ছিলাম, রণদা বাবুর বাবার সঙ্গে আপনার কি কোনো টেলিফোনের কানেকশন আছে? আমাকে কথা বলতে না দিয়েই লোকটা বলল, কয়েকদিন আগে বেলবিনা কাগজে আপনি কি অখাদ্যটাই লেখা লিখেছেন। ছ্যা 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 ছ্যা, রেল স্টেশনের ওয়েটিং রুমে ভূত ঢুকিয়েছেন, তাও আবার গোসলখানায়। কেন মশাই, ভূত কি রেলের জমাদার না ঝাড়ুদার? আপনার মতো ডিবেট মাথা আর দেখিনি। আমি হা করে লোকটার দিকে দেখতে লাগলাম। অন্ধকারে যতটুকু জ্যোৎস্না পড়েছে তাতে তাকে ঝাপসাই লাগছিল। লোকটা দেখি টপাটপ গল্প বলে দিচ্ছে। হঠাৎ আমার মনে হলো, রংবাহার আর বেনুর বিনা কাগজ দুটি আলাদা হলেও ছাপা হয় একই প্রেসে। লোকটা নিশ্চয়ই ছাপাখানার লোক, ছাপাখানায় কাজ করে। আমি বললাম, আপনি কি প্রেসে কাজ করেন? কম্পোজিটার? কম্পোজিটার কেন? না, মানে ছাপাখানার কম্পোজিটার হলে তাকে সবই পড়তে হয়। আপনি চটফট করে গল্পের নাম বলে যাচ্ছেন। চ্যাংড়ামি করছেন? কম্পোজিটর? আপনার সব কটা ভূতের গল্পের ভূতের কাণ্ড আমি বলে দিতে পারবো। বলবো? বোলপুরের সেই গল্পটায় একটা পুরো ভূতকে দিয়ে রাস্তায় দাঁড় করিয়ে আপনি তেলে ভাজা খাইয়েছেন আর নিজেরা খেয়েছেন অমলেট। তার রেজাল্ট কেমন হয়েছিল মনে আছে তো? কলেরা হতে হতে বেঁচে গিয়েছেন। আপনি খুবই বাজে লোক। ভূতকে দিয়ে সংস্কৃত বলিয়েছেন। পৃথিবীতে কোনো ভূতই 2-3টে ভাষা বলতে পারে না। সংস্কৃত পারে না, পুষ্প পারে না, জার্মান পারে না। কেন পারে না জানেন না? আপনাকে জ্ঞান দেওয়া বৃথা আর গভের টাইপের। যাকে দুটো কথা বলতে এসেছি বলে চলে যাই, দেরি হয়ে যাচ্ছে। আমি চুপ, মুখে কথা আসছিল না। লোকটা বলল, শুনুন, যা বলছি তার অন্যথা করবেন না। 3 দিন 3 খুন, গুম খুন, এগুলা নিয়ে যত খুশি লিখুন, কেউ কিছু বলতে আসছে না। কিন্তু ভূত নিয়ে নয়। আপনারা বাঙালি লেখকরা ভূত নিয়ে ভেলকির গল্প সাজাচ্ছেন, হাসি তামাশা করছেন। সাহেবেরা এমন নোংরা কাজ করে না। তাদের ভূতেরা ভদ্রলোক। 2-4টে হাই ক্লাসের ভূতের গল্প লিখলেও তো লিখতে পারেন। আচ্ছা চলি, অনেক দূর যেতে হবে। তবে যা বললাম মনে রাখবেন, ভূতেদের নিয়ে আর গল্প লিখবেন না। লিখলে এমন শিক্ষা পাবেন যে আর কোনোদিন নবাবের মতো পার্কে বসে চুরুক টানতে পারবেন না। লোকটা উঠে দাঁড়ালো। তাড়াতাড়ি বললাম, আপনার আপনার পরিচয়টা? পরিচয়? আমার পরিচয়? আমি ভূতেদের রিপ্রেজেন্টেটিভ, দূত বলতে পারেন। ওখানকার সেন্সর অফিসের একজন জুনিয়র অফিসার, সদ্য গিয়েছি। আরে মশাই, গত বছর মিলিটারিতে চাকরি পেয়েছিলাম। আমার চাকরি ছিল মিলিটারি সেন্সর অফিসে। এক আর্মি অফিসার আমার তার টাকে চাপা দিল, সঙ্গে সঙ্গে পঞ্চভূত। মারা যেতেই ওরা আমাকে ওদের সেন্সর অফিসের কাজে বসিয়ে দিল। যাকে চলি, আপনি ভূতেদের মান সম্মান ইজ্জত তো নষ্ট করেইছেন, তার উপর বাচ্চা কাচ্চাও যে ভূতকে ভালো চোখে দেখবে তারও 12টা বাজিয়েছেন। আমাকে বলা হয়েছিল আপনাকে ওয়ার্নিং দিয়ে দিতে, সাবধান করে দিলাম আপনাকে। আচ্ছা চলি। লোকটা চলে গেল। আমি হা করে বসে থাকলাম। শারদাচরণ তার গল্প শেষ করলেন। আমি হাসতে হাসতে বললাম, লোকটা কে? জানি না বাপু, তবে ভূতের গল্প আর লিখিনি। ভয়ে? না না, ঠিক ভয়ে নয়। আমার মনে হলো আমি ভূতের গল্প লিখলে লোকটার অন্ন মারা যাবে।
মুষলধারে বৃষ্টি পড়ছে, আবার মাঝে মাঝে আকাশে বিদ্যুতের ঝমকানো দেখা যাচ্ছে। দুজন লোক বসে আছে একটা চায়ের দোকানের টেবিলে। ওরা দুই বন্ধু, দীপু আর কমল। বৃষ্টির জন্য অনেকক্ষণ যাবৎ ইলেকট্রিসিটি নেই, তাই তাদের সামনে একটা মোমবাতি জ্বলছে। দীপু বলে উঠল, কতক্ষণ যে আর অপেক্ষা করতে হবে জানি না। বাড়িতে ফেরার সময় হঠাৎ যে কিসের এত বৃষ্টি বুঝি না বাপু। খুব তাড়াতাড়ি যে বৃষ্টি ধরবে তাও মনে হচ্ছে না। তা আরেক কাপ চা খাবি নাকি? ধর ধর, এই মাত্র চা খেলাম, আর একটু পরে খাই। তুই বরং এই বৃষ্টির রাতে তোর সাথে নাকি একটা কিসের ভূতের ঘটনা ঘটেছিল বলেছিলি, সেই ঘটনাটাই বল। শুনতে শুনতে সময় কেটে যাবে, পরিবেশটাও একদম আদর্শ। তুই শুরু কর। আচ্ছা বলছি তাহলে শোন। আরে বাবু, দাঁড়াও দাঁড়াও, আগেই শুরু করো না তো তোমাদের গল্প। আমি একটু মাঠের থেকে আসছি, আমিও তোমাদের গল্প শুনবো। আমার জন্য একটু অপেক্ষা করো। এই তোমার ছাতাখানা একবার দাও দেখিনি। আমার ছাতাখানা আর ভেজাবো না। তোমার ছাতাটা এমনিতেই ভিজে আছে, ওইটাই দাও। সেটা না হয় দিচ্ছি, কিন্তু আমার ছাতাটা কিন্তু স্টিলের। ওটা নিয়ে এই মুহূর্তে তোমার মাঠে যাওয়া একদম ঠিক হবে না। আমিও তো ছাতা মাথায় বাড়ি চলে যেতে পারতাম, কিন্তু ভেবে দেখলাম এত বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এর মধ্যে মাঠের উপর দিয়ে ছাতাটা নিয়ে গেলে একদম ঠিক হবে না। তাই আর বাড়ি না গিয়ে তোমার দোকানে ঢুকে পড়লাম। আরে না না, কিছু হবে না। আরে দাও দেখিনি তোমার ছাতাটা। এই যাবো আর আসবো, অনেকক্ষণ ধরেই প্রকৃতির ডাক অনুভব করছি, এবার আর না গেলেই নয়। আচ্ছা, যেতে যখন চাচ্ছ যাও, ওই যে ওখানে ছাতাটা মেলানো আছে। কালুদা, তাড়াতাড়ি চলে এসো, কিন্তু তুমি এলেই ও গল্প শুরু করবে। আরে হ্যাঁ হ্যাঁ, বললাম তো, এই যাবো আর আসবো, তুমি চিন্তা করো না। এই বলে কালুদা সেখান থেকে বেরিয়ে গেল। এই তুই না বড্ড বেশি ভাবিস। এই কি হবে ছাতা নিয়ে যদি এখন যাই কেউ? আরে ছাতা নিয়ে গেলে যে কিছু হবে তা নয়, কিন্তু মাঠে ঘাটে এরকম বাজ পড়ার মাঝে তো ছাতা নিয়ে থাকা একদম ঠিক নয়। বলা তো যায় না কখন কি হয়ে যায়। মাঠ যদি ফাঁকা হয় তাহলে সেখানে যে দাঁড়িয়ে থাকবে ছাতা নিয়ে, তার উপরেই তো বাজটা পড়বে, কারণ মাঠের মধ্যে সেই হবে সব থেকে উঁচু। আর হাতে যদি স্টিলের ছাতা থাকে, সেই সম্ভাবনাটা তো আরো বেড়ে যায়। বলতে না বলতেই হঠাৎ ভীষণ জোরে একটা বাজ পড়ল। প্রথমে একটা চড়া আলোর ঝলকানি, তারপরই বিকট একটা শব্দ। ওই দেখ, বলতে বলতেই কোথায় যেন একটা বাজ পড়ল। কি বিকট শব্দ! মনে হচ্ছে আশেপাশেই কোথাও পড়েছে। তাই তো মনে হচ্ছে। ঠিক এই জন্যই কিন্তু ছাতাটা আমি কালুদাকে দিতে চাইনি। হ্যাঁ রে, যে দুর্যোগ তা কখন যে থামবে কে জানে। তা বৃষ্টিটা হয়ে কিন্তু একরকম ভালোই হয়েছে, বুঝলি। অনেকদিন পর তোর সাথেও দেখা হয়ে গেল। আমিও বৃষ্টিতে আটকে পড়লাম, আর তুইও ঢুকে পড়লি চায়ের দোকানে। যাকগে সে কথা, ওই যে কালুদাও চলে এসেছে। এখন শোনা তো তোর সেই গল্প। হ্যাঁ হ্যাঁ, এখন তুমি শুরু করতে পারো। হ্যাঁ, ঘটনাটা ছিল কয়েক বছর আগেকার। তখন আমি সবেমাত্র অতীশপুরের পোস্ট অফিসে চাকরি পেয়েছিলাম। গ্রামের বাড়ি বাড়ি হেঁটে গিয়ে চিঠি পৌঁছে দিয়ে আসতাম। তা এমনই একদিন বৃষ্টির সময় সন্ধেবেলা পোস্ট অফিসের বেয়ারা বকশি চা নিয়ে এসে বলল, বাবু, এই নিন আপনার চা। তুমি এখন চা নিয়ে এলে, কিন্তু আমার তো এখন একটা চিঠি নিয়ে যেতে হবে। আচ্ছা, এনেছে যখন দাও দেখি, খেয়েই না হয় রওনা দেব। তা বাবু, চিঠিটা কোন জায়গার? শীতল গ্রামে। আগে না, বলছিলাম কি, চিঠিটা কাল দিয়ে আসলে কি কোনো ক্ষতি হবে কিছু?
কেন বলো তো? আগে না, মানে এখন চিঠি দিয়ে আসতে আসতে অনেক রাত হয়ে যাবে তো। আর তাছাড়া এমনিতেও ঝড় বৃষ্টির সময়, আর ওদিকের রাস্তাটাও খুব একটা ভালো না। লোকে বলে ওখানে নাকি ভূতের উপদ্রব আছে। আরে তুমি চিন্তা করো না, আমি আজকেই দিয়ে আসবো। চিঠিটা একটু আর্জেন্ট, তাই একটু দিতে হবে তাড়াতাড়ি, না হলে তো যেতামই না, কাল সকালেই তো যেতে পারতাম। এই বলে চাটা খেয়ে সেখান থেকে রওনা দিলাম শীতলপুর গ্রামে। বেরোনোর সময় আকাশটা পরিষ্কারই ছিল। সেখান থেকে যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগলো। তখন আবার আকাশের পশ্চিম দিকটায় বেশ কালো মেঘ জমেছে। যাই হোক, ঠিকানায় পৌঁছে ওই ভদ্রলোকের হাতে চিঠিটা দিয়ে দিলাম। উনিও বললেন, আহা, চিঠিটা তো কাল সকালেও দিতে পারতেন, আবার এতটা পথ যাবেন, এদিকে আকাশটাও তো কালো মেঘে ছায়ে গেছে। আপনি বরং আজকে এখানেই থেকে যান। শীতল গ্রামের জঙ্গলের পথটাও কিন্তু ভালো নয়। আরে না না, এসবের কোনো দরকার নেই, আমি ঠিক চলে যাব। এই বলে সেখান থেকে আমি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এমন সময় মাঝ পথে এসে হঠাৎ বৃষ্টি, আর সেই কারণেই সেখানে আটকে গেলাম। এই বৃষ্টিতে ভেজলে আবার জ্বরে পড়ব, এটা ভেবে একটা বড় গাছের নিচে আশ্রয় নিলাম। এই দিকটা যেহেতু পাড়াগা, তাই সন্ধ্যের পর অন্ধকারে পথ চলতে বেশ অসুবিধা হয়। কি করব এখন সেটাই ভাবছিলাম। তারপর দেখলাম দূর থেকে কেউ একজন একটা ছাতা মাথায় দিয়ে এদিকেই আসছে। লোকটা আস্তে আস্তে আমার সামনে এগিয়ে এলো, এসে দাঁড়িয়ে বলল, আকে কর্তা, এই বৃষ্টির মধ্যে আপনি এখানে দাঁড়িয়ে? তারপর আমি লোকটাকে সব কিছু খুলে বললাম। সব শোনার পর লোকটা বলল, আগে কর্তা, যে জোরে বৃষ্টি শুরু হয়েছে তাতে মনে হচ্ছে এই বৃষ্টি সহজে থামবে না। আপনি বরং আমার বাড়িতে চলুন, এই কাছেই আমার বাড়ি। বৃষ্টি থেমে গেলে না হয় আমি আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। অগত্যা আর কোনো উপায় না পেয়ে আমি রাজি হয়ে গেলাম। মিনিট 5 হাঁটার পর একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। খুব পুরনো ভাঙাচোরা একটা বাড়ি, যেন একটা পুরো বাড়ি। এইটাই কি আপনার বাড়ি? আগে হ্যাঁ হ্যাঁ, আসুন, ভেতরে আসুন। আমি ভিতরে ঢুকে দেখলাম একটা মহিলা সেখানে দাঁড়িয়ে আছে, মুখে 1 হাত ঘোমটা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, একটা আসবাবপত্রও আমার চোখে পড়ল না। আগে আপনি এখানে বসুন, আমি দেখছি আপনার জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। আরে এসবের কোনো দরকার নেই, বিপদের সময় আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, এটাই অনেক। লোকটা আর কোনো কথা না বলে চলে গেল। বৃষ্টিতে বেশ ভিজে গেছিলাম, একটু শুকনো কাপড় হলে মাথাটা একটু মোছা যেত। ভাবলাম লোকটাকে গিয়ে একটা গামছা দিতে বলি। ঘর থেকে বাইরে বেরিয়ে দেখলাম পাশের ঘরের দরজাটা একটু খোলা, আর ওই ঘর থেকেই কেমন যেন একটা অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছে, ঠিক যেন কোনো কাপাটি বা চপাটি টাত দিলে যেমন শব্দ হয়, ঠিক সেরকম। আমি একটু সামনে এগিয়ে দরজার আড়াল থেকে দেখার চেষ্টা করলাম, আর যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম মহিলাটি চাপাটি দাঁত দিচ্ছে, আর ওই লোকটি বলছে, তাড়াতাড়ি করো, অনেকদিন পর একটা মানুষ পেয়েছি। আজকাল তো মানুষ এদিকে প্রায় আসেই না। আজ কতদিন পর মানুষের রক্ত খাবো। শুধু তাই নয়, আরো দেখতে পেলাম ওদের মুখের দুপাশেই দুটো বড় বড় দাঁত, আর চোখ দুটো যেন আগুনের মতো জ্বলজ্বল করছে। আমি বুঝতে পারলাম এরা সাধারণ মানুষ নয়, এরা আমাকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছে। যেভাবেই হোক আমাকে এখান থেকে পালাতেই হবে। পালাতে গিয়ে দেখলাম বাইরে বেরোনোর দরজায় বড় একটা তালা ঝুলছে,
আর এটা ভেঙে বের হওয়া আমার পক্ষে সম্ভব নয়। লোকটার এদিকে আসার শব্দ শুনে আমি এমনভাবে ঘরের ভিতরে বসে রইলাম যেন আমি ওইসব কিছুই শুনিনি। লোকটা এসে বলল, আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? আগে না না, কোনো অসুবিধা হচ্ছে না, শুধু আমার মাথাটা মোছার জন্য একটা গামছা দিতে পারবেন? ঠিক আছে, আপনি এখানেই বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। এরপর লোকটি ওখান থেকে চলে গেল। আমি মনে মনে ভাবলাম, এই সুযোগ, যা করার এখনই করতে হবে। লোকটা যাওয়ার পরেই আমি ঘরের দরজা আটকে দিলাম। ঘরের আশেপাশে দেখতেই চোখ গেল একটা জানালার দিকে। দেখলাম জানালাটা বহু পুরনো, জায়গায় জায়গায় শিক হয়ে গেছে। আরো দুই একটা শিক যদি হাতে করে চাপ দিয়ে খোলা যায় তাহলে আমি সহজেই এই জানালাটা দিয়ে বেরিয়ে যেতে পারবো। তাই চেষ্টা করলাম, গায়ের যতটা শক্তি আছে সব শক্তি দিয়ে দু একটা শিক খুলে ফেললাম। এদিকে লোকটা এসে দরজায় ধাক্কা দিতে দিতে ভাবছিল আমি দরজা বন্ধ করে ঘরের ভিতর কি করছি। ঠিক এমন সময় আমার হাত ফসকে একটা লোহার শিক নিচে পড়ে গেল। লোকটা হয়তো শুনতেও পেল কিছু একটা পড়ার শব্দ। আমি আর একটু সময় নষ্ট না করে জানালা দিয়ে লাফিয়ে পড়লাম, কিন্তু তাড়াহুড়া করাতে আমার পায়ে কিছুটা চোট লাগলো। তবু কোনো মতে উঠে দৌড়তে শুরু করলাম। দৌড়তে দৌড়তে গ্রামে চলে আসলাম। তখন আর আমার হাঁটার শক্তিও নেই। পোস্ট অফিসের দরজার সামনে এসে সেখানেই বসে পড়লাম। তারপর আর আমার কিছুই মনে নেই। কখন যে জ্ঞান হারিয়ে ফেলেছি তাও জানি না। পরের দিন সকালে যখন আমার জ্ঞান ফিরে তখন দেখি আমি আমার বিছানায় শুয়ে আছি। বংশী পাশ থেকে বলল, আপনার আসাতে দেরি হওয়ায় আমি একটু বেরিয়ে দেখতে গিয়ে দেখলাম আপনি অফিসের রকে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তারপর আমি গ্রামের লোককে ডেকে আপনাকে এই কোয়ার্টারে নিয়ে আসি। এরপর আমি বংশীকে সেই রাতের সব ঘটনা খুলে বললাম। বংশী শুনে বলল, তাহলে বলি শুনুন বাবু, বেশ কয়েক বছর আগে এখানে হারু নামের একটা লোক থাকতো। কিছু খাজনা বাকি পড়ায় গ্রামের জমিদার ওর সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে ওকে চোরের অপবাদ দিয়ে গ্রাম থেকে বের করে দেয়। কিন্তু মিথ্যা অপবাদ সইতে না পেরে ও আর ওর বউ আত্মহত্যা করে। তারপর থেকে ওদের অতৃপ্ত আত্মা ওই জমিদার বাড়িতে ফিরে আসে আর ওখানেই পিছাস হয়ে থেকে গেল। এক এক করে ওই জমিদার বাড়ির সকলকেই মারতে শুরু করলো। বাকি যারা বেঁচে গিয়েছিল তারা সবাই শহরে চলে গেছিল ওই বাড়ি ছেড়ে। তারপর থেকে ওই বাড়িতে বাবু আর কেউ থাকে না। এই গল্পটা বাবু আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। তাই আর কি রাতের বেলা জমিদার বাড়ির আশেপাশেও কেউ যায় না। তো এই ছিল আমার গল্প। এদিকে বৃষ্টিটাও থেমেছে। চল চল এবার বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ চল, তবে একটু দাঁড়া, চায়ের বিলটা দেইনি আর ছাতাটাও নিয়ে নি। কিন্তু আরে, কালুদা আবার কোথায় গেল? কালুদা, ও কালুদা, ও কালুদা, কোথায় গেলে? ও কালুদা। আমার মনে হয় কালুদা আবার বাইরে কোথাও গেছে। তোর গল্প শোনার তালে আমি খেয়ালই করিনি, আর চারদিকে কত অন্ধকার। আচ্ছা বাদ দে, কালকে চায়ের দাম দিয়ে দেব, আর ছাতাটাও না হয় কালকেই নিব। আরে তুই চায়ের দাম নিয়ে চিন্তা করিস না, ওটা কালুদা আমার খাতায় লিখে রাখবে। তুই না এলেও আমি বাজার থেকে ফেরার সময় চায়ের দামটা দিয়ে দেব। আমি এখানে রোজই আসি। আচ্ছা বেশ, চল তাহলে বেরোই। কালুদা মনে হয় আশেপাশেই কোথাও আছে, কিছুক্ষণ পরেই চলে আসবে। কমল, কমল, তাড়াতাড়ি দরজা খোল। কমল। কিরে দেবু, কি হয়েছে? তুই এত হন্তদন্ত হয়ে কোথা থেকে এলি? কি ব্যাপার?
আরে কাল রাতে কালুদা নাকি মারা গেছে জানিস, তাও আবার মাথায় বাজ পড়ে। আমি সকালে খবরটা পেয়ে দেখতে গিয়েছিলাম, দেখেই দৌড়তে দৌড়তে তোর কাছে ছুটে এলাম। সে কি রে, বলিস কি? তবে আর বলছি কি, আর কালুদার বডির পাশে তোর ছাতাটা পড়ে আছে দেখলাম পুরা অবস্থায়। কালুদার শরীরটাও পুরো জ্বলছে গেছে, আমি এক্ষুনি দেখে আসলাম। ছাতাটা পুড়ে গেলেও আমি ওটা চিনতে পেরেছি ওটা তোরই ছাতা। ছাতাটার স্টিল দেখে আমি বুঝতে পেরেছি ওটা তোরই ছাতা। আর দেখ, কালকে আমরা চলে আসার পর কিন্তু আর বৃষ্টি বাদলাও হয়নি, আকাশটাও পুরো ফাঁকা। কিন্তু কিন্তু তাহলে কালুদা বাজ পড়ে কখন মারা গেল? হ্যাঁ রে দেবু, তাহলে কালকে আমার গল্পটা কে শুনলো?